মাহাদ সাথে সাথে ওই অবস্থায় পাশ ফিরে তিতিরের দিকে কঠিন চোখে চাইতেন। তিতির স্থির হয়ে যায়। এ যেন শিকারীর কাছে স্বইচ্ছায় ছোবল খাওয়ার মতো অবস্থা। পুরোদিন কি হয়েছে সেটাতে মাহাদের কিছু যায় আসে না, কিন্তু রাত হলে ওর এই মানুষটাকে চাই। মাহাদের কঠিন চোখ দেখে তিতির মাহাদের কাছ থেকে হাত দ্রুত ছাড়িয়ে নিয়ে পাশ ফিরল। তারপর চুপ হয়ে রইল। মাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে তিতিরকে টেনে ওর দিকে আনতেই তিতির মাহাদের টি-শার্ট খামচে ধরে কঠোর গলায় বলল, আপনি আমাকে মাটিতে পুঁতে ফেলবেন? আপনার সাহস কি করে হয় এ ধরনের কথা বলা? আপনার কাছ থেকে আমাকে আলাদা করার কথা আপনি কিভাবে বলতে পারলেন? আপনি কি জানেন না আপনাকে ছাড়া আমি তিতির অচল? মাহাদ ওর কোনো কথার জবাব না দিয়ে তিতিরের বাম হাত চেপে ধরে কিছু একটা দেখার চেষ্টা করে। সেটা দেখে তিতিরের হাতটা একটু মুচড়ে ধরে বলল, বোন মানুষের মতো নখ রেখেছ কেন? তোমার অজও তো সঠিক মত হবে না। শরীরে আঙ্গুল ছোঁয়ার আগে নখ ছুবে তখন। তাছাড়া অতিথির শরীরে আঁচড় লাগারও সম্ভাবনা থাকবে। এগুলো কেন রেখেছ? আপনাকে খামচি দেওয়ার জন্য। আপনি উল্টাপাল্টা কথা বললেই আক্রমণ। তাই বলেই তিতিরকে একটা হ্যাচকা টান দিতেই তিতির মাহাদের আয়ত্তে চলে যায়। ওর নড়ার আর ক্ষমতা নেই, কিন্তু মুক্ত আর বন্ধ নেই। দেখেন মাহাদ, কোনো কিছুতে আজ কিছুই হচ্ছে না, তাই চেষ্টা করে কোনো লাভ নেই। আমি আপনার কাছে আর ধরা দিচ্ছি না। মাহাদ তিতিরের ঠোঁট উঠে যেতেই তিতির মুখ সরিয়ে অন্যদিকে চাইল, যেটা মাহাদের আক্রোশ আরও বাড়িয়ে দিল। তিতিরকে আরও জোরে ধাক্কা দিয়ে একটু উঁচু করল। তারপর মাহাদ ওর গলায় মুখ ডুবাতেই তিতিরের ফোনের আর্লাম বেজে উঠল। তাহাজ্জুদের জন্য আর্লাম দিয়ে রেখেছিল তিতির। মাহাদ কোনো কারণ ছাড়াই দ্রুত তিতিরকে ছেড়ে দিয়েই রাগে ফোনটা গায়ের শক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। বিকট শব্দে ফোন ভেঙে চৌচির হয়ে গেল। সাথে সাথে তিতির উঠে বসেই বলল, আমার ফোন। এমন সময় ফোন ভাঙ্গার শব্দে অতিথি নড়ে উঠতেই মাহাদ তিতিরের মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলল, চুপ পপ। কথাগুলো বলেই মাহাদ অতিথির দিকে তাকাল। অতিথি একটু আলতো করে চোখ মেলেই আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। মেয়ে ঘুমানোর সাথে সাথে মাহাদ তিতিরের দিকে চেয়ে ওর মুখ থেকে হাত সরিয়ে মৃদু স্বরে বলল, ফোনে আর্লাম দিয়ে রেখেছিস কেন? আমাকে যাতে তাহাজ্জুদে না ডাকতে হয় তার জন্য আর্লাম দিয়েছিস। আমার সাথে কথা বলতে চাস না তাই তো? তোর সাহস দেখছি বড্ড বেড়ে গেছে। তিতির শেষ, আজ আর রেহাই নেই। এত ঘন্টা না কথা বলার শাস্তি যে কতটা কঠিন সেটা আজ মাহাদ ওকে দিয়েই ছাড়বে। তাছাড়া ফোনের ব্যাপারটা সে ধরে ফেলেছে, আর কোনো কথাই চলবে না। কথা বললেই অতিষ্ঠ করে ফেলবে তিতিরকে। তাই শান্ত চোখে মাহাদের দিকে চাইতেন মাহাদ ওর কপালে একটা কিস করেই বলল, আর কোনো কথা বলবি? আর জ্বালাবি আমায়? তিতির সাথে সাথে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে না বলল। তিতিরের এমন ব্যবহারে মাহাদ মুচকি হেসে বলল, গুড, আশা করি আমার কাজে আর বাধা আসবে না। তিতির চট করে মাহাদের ঠোঁট ছুঁতেই মাহাদ পল্ট দিয়ে তিতিরকে ওর নিচে নিয়ে গিয়ে কিছুক্ষণ তিতিরের দিকে চেয়ে থেকে ওর দিকে আরও খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে আদুরে গলায় বলল, সরি বউ, তখন মাথা ঠিক ছিল না। আর সেই কথা মনে রেখে যদি তুমি আমাকে এভাবে শাস্তি দাও তাহলে তো প্রতি মুহূর্তে মুহূর্তে আমি মাহাদ মারাই যাব। এমন করতে হয় না বউ। এবার তিতির কিছুটা সাহস পেয়ে ছলছল চোখে মাহাদের দিকে চেয়ে বলল, তাই বলে অমন কথা বলবেন আপনি? বললাম তো বাবা সরি, আর আবার তোমার মুখে বুলি ফুটেছে। বলেছি না কোনো রকম বাধা না দিতে। মাহাদ কথাগুলো বলতেই তিতির ওর দুহাতে মাহাদের গলা জড়িয়ে ধরে একদম কাছে টেনে ঠোঁট মেলাতে ব্যস্ত হয়ে উঠল। ব্যাপারটা মাহাদের প্রচণ্ড ভালো লাগল।
ও পাল্টা আক্রমণ করে তিতিরকে নিজের সাথে মিশিয়ে ফেলল। পবিত্র ভালোবাসার মিলন অত্যন্ত তীক্ষ্ণ হয়। 1 মাস পর মাহাদ অতিথিকে বুকে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে উষ্ণ পানিতে গোসল করে দিচ্ছে। অতিথির গায়ে হালকা গরম পানি পড়তেই ও খিলখিল করে হাসছে, যেটা দেখে সাদের খুব ভালো লাগছে। সাদ মাহাদের সাথে একটু কম কথা বলে। সাদ বাবাকে প্রচণ্ড ভয় করে কিন্তু খুব ভালোবাসে। বোনকে বাবার সাথে এমন করে গোসল করতে দেখে ও ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে বলল, বাবা, আমি আপনার সাথে একটু গোসল করি? মাহাদ সাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিতেই সাদ বুঝতে পেরে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। সাদও বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাহাদের শরীর থেকে পানি পড়ছে আর সেই পানিতে সাদ ওর শরীর ভিজাতে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় কামরান সাহেবের আগমন। দরজায় দাঁড়িয়ে থেকে মাহাদের সব কাজ দেখছিল। ছেলেটা একদম বাবার হাত পেয়েছে। আমিও এমন করে মাহাদকে কোলে নিয়ে গোসল দিয়ে দিতাম আর ফুয়াদ আমার পাশে দাঁড়িয়ে এভাবেই গোসল করত। কথাগুলো ভাবতেই মাহাদ বলল, বাবা, আপনি কখন আসলেন? মাহাদের কথায় কামরান সাহেবের ধ্যান ভাঙ্গল। কামরান সাহেব অপ্রস্তুত গলায় বলল, এই তো একটু আগে আসলাম। একটা কাজে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করেই যাই। সাদ বাবাকে ছেড়ে দিয়ে দৌড়ে এসে তার দাদুকে জড়িয়ে ধরে একটা লম্বা সালাম দিল। কামরান সাহেবও সাদকে কোলে তুলে নিয়ে সালামের জবাব দিয়ে অভিমানী সুরে বলল, ভাইজান কি আমাকে ভুলে গিয়েছিল? কারণ গত 3 দিন ধরে ভাইজান আমার সাথে কথা বলেনি। মনে খুব কষ্ট পেয়েছি। সাদ আর কিছু না বলে ওই ভেজা শরীরেই দাদুর গলা জড়িয়ে ধরে চুপ করে রইল। সাদ তার দাদুকে প্রচণ্ড ভালোবাসে। এমন দৃশ্য দেখে মাহাদ সাদকে বলল, বাবা, তুমি ভেজা শরীরে কেন দাদুর কোলে উঠেছ? উনি তো অফিসে যাবেন। ওনার ড্রেসগুলো ভিজে যাচ্ছে। বাবার কথা শুনে সাদ দাদুর কোল থেকে নামার চেষ্টা করতেই কামরান সাহেব ছলছল চোখে সাদকে নিয়ে তিতিরের কাছে চলে গেল। তিতির এদের এমনভাবে দেখে একটা টাওয়াল এনে শ্বশুরের হাতে দিতেই কামরান সাহেব গম্ভীর গলায় বললেন, তোমার হ্যাসব্যান্ড দিন দিন কিন্তু আমার শত্রু হয়ে যাচ্ছে তিতির। আমার যেখানে সুখ সেখানেই সে আঘাত করবে। তাকে নিষেধ করে দিবে সে যেন এমনটা আর না করে। কামরান সাহেবের কথা শুনে তিতির শুধু মুচকি হাসি দিল। তারপর আশ্বাসের স্বরে শ্বশুরকে বলল, বাবা, চিন্তা করেন না তো। সবথেকে সাদের উপর অধিকার শুধু আপনারই। ওরকম একটা দুটো কথায় যায় আসে না। এমন কথা বললে কি সব পাল্টে যাবে নাকি? আপনি ওকে নিয়ে টেবিলে বসেন। সকালে শুধু বলেছি দাদু আসবে আর এতেই সে খাওয়া বন্ধ করে দিয়ে আপনার অপেক্ষায় আছে। ওর বাবাও ওকে খাওয়াতে পারেনি। তিতিরের কথা শুনে কামরান সাহেব চোখে আর পানি ধরে রাখতে পারল না। সাদকে অনেকগুলো চুমু খেয়ে বলল, মা, এই বৃদ্ধ বয়সে আমাদের আর কত কষ্ট করতে হবে? আমাদের কষ্ট কি কোনো দিনও শেষ হবে না। না, আমরা মারা গেলে সব ঠিক হয়ে যাবে। শ্বশুরের এমন কথা শুনে তিতিরের বুকে যেন পরপর কয়েকবার সূচ বিঁধল। বাবার আদর কি জিনিস তিতির তা জানত না। অথচ এই মানুষটার কাছে দেখেছে বাবার ভালোবাসা কতটা শক্তিশালী আর সৌন্দর্যময়। তিতির অপরাধী চোখে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আজ ওনাকে আমার সামনেই কথাগুলো বলেন। আমি আগে বলেছি কিন্তু এ বিষয়ে কোনো কথাই বলেননি আমার সাথে। আজ আর একবার চেষ্টা করে দেখি আমরা। আমারও তো ভালো লাগে না আপনাদের ছাড়া এভাবে থাকতে। মা, তুমি বললে একবার কেন? বারবার কথাটি তুলব তার কাছে। তুমি একটু হ্যাঁয়ের সাথে হ্যাঁ মিলাইও। জি বাবা বলে টেবিলে নাস্তা দিয়ে তিতির মাহাদকে ডাকতে গেল।
কারণ বাবা বেশিক্ষণ থাকতে পারবেন না। এত ব্যস্ততার মধ্য যে সময় করে এখানে এসেছেন সেটাই বা কম কিসের। এদিকে কামরান সাহেব সাদকে নাস্তা করাতে ব্যস্ত হয়ে গেলেন। খানিক বাদে একটা পাঞ্জাবি হাতে নিয়ে মাহাদ বাবার কাছে আসল। ততক্ষণে সাদের খাওয়া শেষ। তিতির সাদকে ডাকতেই সাদ মায়ের কাছে চলে গেল। সাদ কাছে এলে তিতির ওকে বলল, বাবা, বোনটা আপনাকে চাচ্ছে, আপনি একটু তার দেখাশোনা করেন। আচ্ছা মা বলে সাদ ছোট বোনের কাছে চলে গেল। সাদ যেতেই তিতির মাহাদের পাশে দাঁড়িয়েই শ্বশুরকে ইশারা করল কথাটা বলতে। পুত্রবধূর সম্মতি পেয়ে কামরান সাহেব অনেক আশা নিয়ে বললেন, মাহাদ, এবার বাসায় ফিরে চলো না বাবা। তোর মা প্রতি রাতে আমাকে অভিযোগ করে আমি কেমন বাবা যে নিজের ছেলেকে মানাতে পারি না। তোর মাকে আর অভিযোগ করার সুযোগ দেস না বাবা। আমার কথাটা একবার শোন। বাবার চোখের জল দেখে মাহাদের দয়া হলো কিনা বোঝা গেল না, কিন্তু অতি যত্নে বাবার কোটসহ শার্টটা খুলে পাঞ্জাবিটা পরিয়ে দিয়ে বলল, বাবা, ইদানিং আপনি বেশি সিগারেট খান আর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটান। শরীরের হালে কি করেছেন? এগুলো করা কি ঠিক? মাহাদের এমন আদুরে মাখা কথায় কামরান সাহেবের মনে হচ্ছে তার বাবা ইমতিয়াজ সাহেব ছেলের পরিচর্যা নিচ্ছেন। হাজার ব্যস্ততার মাঝেও তিনি ছেলের পরিচর্যা নিতে কখনো ভুলতেন না। তার আম্মাজান ঠিকই বলেন, মাহাদের ভিতর তিনি আব্বাজানের ছায়া দেখতে পান। কামরান সাহেব চোখের পানি মুছে বলল, একদম ঠিক না। আমি আর এমন কাজ কখনো করব না। আর ব্যালকনিতে দাঁড়িয়ে রাত জাগব না। বেশি বেশি সিগারেটও খাব না। তোর সব কথা অক্ষরে অক্ষরে পালন করব বাবা। তবুও বাসায় ফিরে চলো না বাবা। তোর মা প্রায় রাতে কান্নাকাটি করে। মাহাদ ওর বাবার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, আমরা ওখানে গেলে পুরনো আগুন আবার জ্বলে উঠবে। আমি চাই না আবার সেই ঘনাটাগুলোর পুনরাবৃত্ত ঘটুক। আমি এ বিষয়ে একটাও কথা বলতে চাই না। আমার সন্তানদের আপনার দেখার ইচ্ছা হলে আপনি ও মা উভয়ে দেখা করতে আসবেন। কিন্তু ওখানে আমাদের যাওয়ার কথা একদমও মাথায় আনবেন না। তিতিরকে যখন একা রাতে বাসা থেকে ওরা বের করে দিয়েছিল আমার অনুপস্থিতিতে, তখন আপনি কই ছিলেন? আপনি তো জানতেনই না তিতির কোথায় ছিল, কিভাবে ছিল। আমার মা একজন মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে ওই রাতে বাসা থেকে বের করে দেয়। মা জানত না, তিতির এই শহরের কিছুই চিনত না। তাহলে কেন তিনি এমন ব্যবহার করেছিলেন? শুধু একবার করেই ক্ষান্ত হননি। একাধিকবার তিতিরের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিল। আর নিসা, রেদোয়ান, ফুপু এবং দাদির কথা না হয় বাদই দিলাম। তাদের মানুষের কাতারে ধরতেও আমার লজ্জা হয়। তারা পারে না এমন কোনো কাজ নেই। তাই প্লিজ বাবা, আমি আর রিস্ক নিতে চাই না। আমি আমার স্ত্রীর ব্যাপারে কারো উপর ভরসা করি না, এমনকি আপনার উপরও না। কামরান সাহেব আর কিছু বলতে পারলেন না, কারণ মাহাদের প্রতিটা কথার যুক্তি আছে। আম্মাজান সহ বাসার এমন কোনো স্ত্রীলোক নেই যে তারা তিতিরকে কষ্ট দেয়নি। এমনকি মারার প্ল্যানও করেছিল। হায়াত ছিল বলে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে মেয়েটা। তারপর দীর্ঘ বিচ্ছেদ। নিজের ছেলেটাকে চোখের সামনে ভেঙে যেতে দেখেছে। অনেক কষ্টে আজ সে সুখী। তাই হয়তো তার মনে আবার ভয় জেগেছে তিতিরকে হারানোর। কামরান সাহেব আর কিছু না বলে মলিন মুখ করে বাসা থেকে বের হয়ে গেলেন। তিতির এতক্ষণ মাথা নিচু করেছিল, কিন্তু শ্বশুর চলে যেতেই মাহাদের দিকে চেয়ে দেখল, মাহাদ কেমন যেন চাহনি করে বাবার চলে যাওয়ার পথে চেয়ে আছে। মনে সাহস সঞ্চয় করে মাহাদকে মিনমিন করে বলল, বাবাকে ওভাবে না বললেও পারতেন। চলেন না আমরা আবার একসাথে বসবাস করি। অভিভাবক ছাড়া কখনো জীবন পরিপূর্ণ হতে পারে না। আমাদের সব সময় চিন্তা করা উচিত,
আমরাও বৃদ্ধ হব। তাই আমাদের এমন কাজ করা উচিত নয় যে পরবর্তীতে তা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মার খাওয়ার কি খুব শখ জেগেছে তোমার? সেদিন থেকে এই একই কথা বলে আমাকে জ্বালাতন করছো। আমি কিন্তু তোমার কথায় খুব কষ্ট পাচ্ছি তিতির। ব্যাস হয়ে গেল। মাহাদের এতটুকু কথা শুনেই তিতির আর কোনো কথা বলতে পারল না। তার বর মশাইকে সে কষ্ট দিয়ে ফেলেছে ইতিমধ্যে। এখন আর এসব কথা কখনো মুখে কেন মনেও তুলবে না। সে এই একটা মানুষের প্রতি ভীষণ দুর্বল। আল্লাহ ছাড়া যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি থাকত, তাহলে সে সকাল বিকাল এই মানুষটাকে সিজদা করত। 7 দিন পরে মাহাদ অফিস থেকে বিকেলে এসে তিতিরের হাতে একটা খুব সুন্দর কালো রঙের বোরখা ধরিয়ে দিয়ে বলল, এটা জলদি পরে নাও তো, আমরা আজ বাহিরে যাচ্ছি। মাহাদের কথা শুনে তিতির অবাক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? তাও বিকেল প্রায় শেষ হয়ে যাচ্ছে। অতিথিকে নিয়ে এই সময় বের হওয়া ঠিক নয়। তিতির ভুলে যেও না, অতিথি কিন্তু আমারও মেয়ে। ওর ব্যাপারে অবশ্যই আমি সচেতন। তাই কোনো কথা নয়। যাও, রেডি হয়ে নাও। তিতির আর কথা না বাড়িয়ে বাবার কোলে মেয়েকে দিয়ে রেডি হতে লাগলো। কিছু সময়ের মধ্যে রেডি হয়ে বলল, মাহাদ, এই কাপড়ের লেজগুলো কোথায় বাঁধবো? আমি তো এগুলো বাঁধার কোনো নিয়ম জানি না। একটু অপেক্ষা করো বলে অতিথিকে বিছানায় রেখে মাহাদ এসে বোরখার ডিজাইন করা সব লেজগুলো জায়গা মতো বসিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে তিতিরকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বাহ, আমার বউকে তো দারুণ লাগছে। তিতির খানিকটা অবাক আর বিস্ময়ের সাথে মনে ঢেকুর তুলে বলল, কি ব্যাপার মাহাদ, এত সাজসজ্জা কেন হোম? মনে হচ্ছে আমরা বিয়ে করতে চলছি। তিতিরের এমন কথায় মাহাদ দুষ্টুমির একটা হাসি দিয়ে বলল, আমাকে বিয়ে করার কি তোমার আবার শখ জেগেছে? আমার দিক থেকে কোনো সমস্যা নেই। তুমি যদি চাও তাহলে প্রতিদিন তোমার সাথে বিয়ে বসতে রাজি আছি আমি। এতে বরং বউকে প্রতিদিন নতুন অবস্থায় পাব। মাহাদ পুরো দুনিয়ার কাছে একজন কঠোর ও দাম্ভিক মানুষ। কিন্তু সে তার স্ত্রীর ভালোবাসার কাছে এতটা কোমল যে মানুষ যদি তার ভালোবাসার পাগলামোগুলো দেখে তাহলে বাহিরের মাহাদ আর ভিতরের মাহাদের ভিতর বিশাল পার্থক্য দেখবে। এ যেন এক মাহাদের দ্বিতীয় সত্তা। তিতির সাদকে ডেকে ওর কাপড় বের করতেই সাদ সেগুলো নিয়ে অন্য রুমে চলে গেল। সাদ চলে যেতেই মাহাদ ওর শার্টটা খুলে অন্য পোশাক গায়ে জড়াতেই তিতির বলল, মাহাদ, আপনি কারো সামনে জামা খোলেন না কেন? এমনকি সাদের সামনেও খালি গায়ে থাকেন না। আমি ছাড়া কারো সামনে শার্ট পরিবর্তন করেন না। সব পুরুষদের দেখি তারা অনায়াসে ছেলেমেয়েদের সামনে শার্ট পরিবর্তন বা খালি গায়ে থাকে। কিন্তু আপনার বেলায় উল্টোটা। এটা কেন? মাহাদ শার্টের হাত গুটিয়ে নিতে নিতে বলল, আমি চাই না আমার স্ত্রী ছাড়া অন্য কেউ আমার শরীর দেখুক। সেটা আমার নিজের সন্তানের বেলায়ও কার্যকর। মাহাদের কথায় তিতির মুখে হাসি ফুটিয়ে সাদের কাছে চলে গেল। এদিকে মাহাদ অতিথিকে রেডি করে ওকে কোলে নিয়ে বের হয়ে গেল। ড্রাইভার সজল গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল। তিতির সাদকে নিয়ে আসতেই মাহাদ ডোরটা খুলে দিতেই ওরা গাড়িতে উঠল। সাথে গোলাপও উঠে পড়ল। ডোরটা বন্ধ করে দিয়ে মেয়েকে নিয়ে মাহাদও গাড়িতে উঠে পড়ল। তারপর সিটবেল্ট বেঁধে বলল, সজল চল। জি স্যার বলে সজল গাড়ি স্টার্ট করল। গাড়ি চলছে তার আপন গতিতে। এমন সময় সাদ বলল, বাবা, আমরা কোথায় যাচ্ছি? মাহাদ তার 4 বছর ছেলের মুখে এমন কথা শুনে মুচকি হেসে বলল, বাবা, তোমার আর তোমার মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা সেদিকেই চলছি। আর একটু সময় লাগবে। সময়ের সাথে তাল মিলিয়ে গাড়ি চলছে তার আপন গতিতে। অতিথি এতক্ষণ ঘুমিয়েছিল। গাড়ির ঝাঁকুনিতে ওর ঘুম ভেঙে গেল। দুহাত সহ শরীর মোচড় দিয়ে ফ্যাল করে মাহাদের দিকে চেয়ে রইল। মাহাদও পরম আদরে মেয়েকে কয়েকটা চুমা খেতেই গাড়ি থেমে গেল। ড্রাইভার সজল বলল, স্যার আমরা এসে গেছি। ড্রাইভারের কথায় তিতির সামনে দিকে তাকিয়ে দেখল অনেক লোকজন সামনে। মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। তিতির আরো ভালো করে দেখল বাড়িটা। এটা তো মাহাদদের বাসা। 6 বছর হবে সে এই বাসায় পা দেয়নি।
বিয়েটা খুব গোপনেই সেরেছিল তারা। তাও একবার নয়, পরপর 2 বার। তাহলে আমরা আজ থেকে এখানেই থাকব। কথাগুলো ভাবতেই তিতিরের মুখে হাসি ফুটল। তিতির হাসিমুখে মাহাদের দিকে চাইতেন। মাহাদ ভ্রুজোড়া নাচিয়ে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? তিতির কিছু বলবে এমন সময় একদল মেয়ে এসে ডোর খুলে তিতিরকে বাহিরে নিয়ে গেল। আর মাহাদ আস্তে সুস্থে সাদার অতিথিকে নিয়ে কোথায় যেন চলে গেল। বাসার ভিতর প্রবেশের জন্য রাস্তা থেকে বাসা অবধি লাল গালিচা বিছানো। গালিচাতে পা দিতেই প্রথমে কামরান সাহেব একটা ফুটন্ত লাল গোলাপ এনে পুত্রবধূর হাতে দিয়ে বলল, শুভ জন্মদিন মা। জীবনের 26টা বসন্ত পার করে আজ আবারও আমার ঘরে সৌভাগ্যর দ্বার খুলে পদার্পণ করলে। তোমায় অভিনন্দন মা। তিতিরের কাছে এ যেন স্বপ্ন ছাড়া কিছুই নয়। যে অপমানিত হয়ে তিতির রাতে এই বাসা ছেড়েছিল আজ তা বহুগুণ সম্মান নিয়ে সেই একই বাসায় প্রবেশ করতে চলছে। ধৈর্যর পুরস্কার বুঝি প্রভু এমন ভাবেই দেয়। প্রতিটা পুরস্কার সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। শুধু আমরা তাড়াহুড়া করে নিজেদের পাপ বাড়াই। একে একে আরও 25 জন মেয়ে তিতিরের হাতে 25টা গোলাপ ফুল দিল। তিতির হেঁটে সামনের দিকে এগিয়ে যেতেই সামনে মাহাদকে দেখল। মাহাদকে দেখে তিতির চমকে উঠল। ও এত দ্রুত এখানে কি করে? কালো ও গোল্ডেন কালারের সমন্বয়ে একটা শেরওয়ানি পরেছে সে, সাথে পাজামা ও গলায় জরির ওড়না। তিতির অবাক হয়ে গেল। এ কোনো মাহাদকে সে দেখছে। এমনিতেই মাহাদ অত্যন্ত সুদর্শন পুরুষ। আজ এমন সাজে তাকে রাজপুত্রের বেশি ছাড়া কম দেখাচ্ছে না। মাহাদকে দেখে তিতিরের মনে সেই কিশোরীর উন্মাদনা এসে ভর করল। আজ কিছু হতে চলছে। ইয়েস, আজ কিছু হতে চলেছে। মাহাদ এসে তিতিরের হাত ধরে বাসার ভিতরে নিয়ে গিয়ে উপস্থিত হতেই উপর থেকে শত শত বেলুন আর ফুলের পাপড়ির বৃষ্টি ঝরতে লাগল। এমন কাণ্ডে তিতির চমকে উঠে মাহাদের হাত শক্ত করে ধরল। মাহাদের সব ফ্রেন্ডগুলো বেলুন ফাটাতে তখন ব্যস্ত হয়ে গেল। হাতে পিন নিয়ে যে যত পারছে বেলুন ফাটাচ্ছে। চারদিকে বেলুন ফাটার শব্দে যেন মুখরিত। সবাই ছোটবেলায় যেন প্রবেশ করেছে। এ যেন এক কৈশোরসুলভ মিলন মেলা। সবাই নিজেদের শতভাগ ভাবে উপস্থাপন করছে অনুষ্ঠানে। আজ তিতিরের জন্য একটা প্রাপ্তির রাত। কে বলেছে তিতিরকে কেউ ভালোবাসে না? এত এত মানুষের ভালোবাসা কম নাকি? এমন সময় হাতে মাইক্রোফোন নিয়ে উপস্থিত সবার সামনে মাহাদ হাঁটু ভাঁজ করে তিতিরের হাত ধরে আদুরে স্বরে বলে উঠল, তিতির, আমাকে কি আবার বিয়ে করবে? সবার সামনে এমন প্রস্তাবে তিতির লজ্জা পেয়ে গেল। মাহাদ এই পর্যায়ে এসে আবার বিয়ে? আর কতবার বিয়ে করব? তুমি চাইলে 1000 বার বিয়ে করতে পারবো বলেই মাহাদ ওর ফ্রেন্ড মিনহাজ হুরকে ডাক দিল। এই মিনহাজ, কই তুই? আজ যে আবার তোকেই বিয়ে পড়াতে হবে। সবার ভিড় ঠেলে মিনহাজ হুজুর খুশি মনে ওদের কাছে এগিয়ে এসে বলল, কি সৌভাগ্য আমার! একই জুটির আবার বিয়ে পড়ানোর সুযোগ পেয়েছি। এ যেন সোনায় সোহাগা একটা ব্যাপার। তিতির সবার দিকে চোখ বুলিয়ে দেখল সবাই উপস্থিত। একজনও বাদ নেই। ঠিক তত জনই উপস্থিত যতটা 7 বছর আগে বিয়ের দিনে উপস্থিত ছিল। আনন্দে চোখে অশ্রু এসে জানান দিল আজ তারা কতটা খুশি। 2টা মেয়ে মাহাদ আর তিতিরের হাতে ব্ল্যাক, হোয়াইট আর রেড গোলাপের সমন্বয়ে তৈরি 2টি বরমালা দিল। মাহাদের মেয়ে ফ্রেন্ডরা চিৎকার দিয়ে বলে উঠল, তিতির দেখ, মাহাদ যেন সহজে তোমায় মালা পরাতে না পারে। আজ আমরা মেয়েরা জিততে চাই। মাহাদ মুচকি হেসে বেশ জোরেই বলে উঠল, তোদের কাছে আমার বউকে রাখলে তোরা আর ওকে ঠিক রাখবি না দেখছি। দুদিনে আমার সংসারে আগুন ধরাবি। এত প্রতিযোগিতা কিসের? মাহাদের কথা শেষ হতেই ওর এক বন্ধু বলল, দোস্ত, তুই তিতিরের থেকে অনেক লম্বা, তাই তিতির সহজে তোকে মালা পরাতে পারবে না। আমরাই বিজয়ী। শুধু একবার হারতে দে ওদের। তারপর দেখ ওদের কেমন নাগিন ড্যান্স নাচাই। এবার তিতির সবার সামনে বলেই ফেলল, শোনেন, আল্লাহর কুদরতি শক্তি নারীদের অসংখ্য গুণে গুণান্বিত করেছেন। এই জন্য নারীরা বড় থেকে বড় কষ্ট সহ্য করেও একটি বংশকে একত্রিত করার ক্ষমতা রাখে, যেটা আপনাদের নেই। তাই আমাদের দুর্বল ভাবার কোনো চান্সই নেই।
এজন্য সাবধান আমাদের থেকে। বলা যায় না উল্টে আপনারাই হেরে গেলেন। মাহাদের বন্ধুটি আরো কিছু বলতে যাবে এমন সময় মাহাদ সামনে রাখা ফুলের তোড়াটি ওই বন্ধুর দিকে ছুঁড়ে মেরে বলল, শালা তোরা আমার ফ্রেন্ড না শত্রু? জানিস না, লেডিস ফার্স্ট। এদের খেপালে বেড আর ডাইনিং টেবিল দুই জায়গায় উপোস করে থাকতে হবে। তোর বউকে কল দিয়ে কি তোরে ফাপড় দেওয়ার ব্যবস্থা করাবো? শুধু একবার হ্যাঁ বল, তারপর দেখ কি হয়। তোর নিজের বাসায় ঢোকার ব্যবস্থা আজ সত্যিই বন্ধ করে দিব। সোহাগ দুহাত তুলে জিভ কেটে বলল, মাফ চাই দোস্ত। তোর মুখে যা শুনবে সে তাই বিশ্বাস করে, শেষে আমাকেই নাগিন ডান্স নাচাবে। এরা জাতটাই একটা ভয়ঙ্কর জাত। জাতে মাতাল কিন্তু তালে ঠিক থাকে। স্বামীদের ফাপড় কিভাবে দিতে হয় এরা সেই বিষয়ে চূড়ান্ত পারদর্শী। সব যখন বুঝিস তো ঝামেলা লাগাচ্ছিস কেন? মাহাদ কথাগুলো বলেই তিতিরের কাছে গেল এবং চোখের পলকে তিতিরের গলায় বরমালা পরিয়ে দিল। তারপর কোমরে হাত দিয়ে কনফিডেন্সের সাথে বলল, আমি না চাওয়া অবধি তুমি আমায় মালাটা পরাতে পারবা না। কথাটা মাহাদ মিথ্যা বলেনি। মাহাদের গোলে মালা পরাতে ওকে কাঠখড় কম পোড়াতে হবে না। তার মধ্যে উচ্চতার কথা না হয় নাই বলা হলো। তিতির মুখটা কাচুমাচু করে মাহাদের দিকে চাইতেন। মাহাদ ভ্রুজোড়া নাচিয়েই তিতিরের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। অহ বলে সবাই চিৎকার দিতেই তিতির দ্রুত মাহাদকে মালা পরিয়ে দিল। অবশেষে আবার সেই ৬৫ জনকে সাক্ষী রেখে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা পালন করা হলো। সবাইকে সাক্ষী রেখে আবার তাদের বিয়ে পড়ানো হলো। ৭ বছর আগে যেমন যেমন ভাবে বিয়ে সম্প্রদান করা হয়েছিল আজও তার ব্যতিক্রম হল না। শেষে মাহাদ সবার উদ্দেশ্য একটা কথাই বলল, বিয়ে এমন একটি সুন্দর বন্ধন যাতে প্রেম, ভালোবাসা ও মিষ্টতা আছে। এমন মিষ্টতার স্বাদ আর কোনো বন্ধনে অনুধাবন করা সম্ভব নয়। ছোট মেয়েটার জন্য তিতির বেশিক্ষণ অনুষ্ঠানে থাকতে পারল না। মাহাদের সাথে কয়েকবার ক্যামেরা বন্দী হয়েই তাকে নিয়ে যাওয়া হলো মাহাদের সেই রুমে। কি আশ্চর্য, সেই একইভাবে রুম সাজানো আছে। যা দেখে তিতিরের মনে হলো ৭ বছরের সেই সময়ের কিছুক্ষণ আগে রুম থেকে বের হয়ে গিয়েছিল আর কিছুক্ষণ পরে রুমে আবার ফিরে আসলো। এটা সেই রুম যেখানে মাহাদের সাথে একটু দেখা করার জন্য ব্যালকনি পর্যন্ত টপকাতে হয়েছিল তাকে। সমস্ত ভাবনার মাঝেই মনে পড়ল সাদের কথা। সাদ কই? সাদের কথা জিজ্ঞাসা করতেই সাবিনা বলল, আপা, সাদত আম্মার ঘরে। সাহেব তারে লইয়া ঘুমাই পড়ছে। আচ্ছা বলে তিতির অতিথিকে নিয়ে ফিডিং করাতে লাগল। মেয়েটা ঘুমাবে বলে উসখুস করছে। বাসার এমন অনুষ্ঠানে সবাই খুশি হলেও নিসা এবং বাতাসি বিবি মোটেও খুশি নন। বরং তারা নানান কটু কথা বলতে লাগল। এই বয়সে আইসা ঢং, 2 বাচ্চার বাপমা হইয়া আবার বিয়ার পিড়াতে বহন লাগব। খাড়া মাহাদ, আইও কম না। আই ইমতিয়াজ চেয়ারম্যানের বউ। এবার তোরে খেলা দেহামু। ওই মাইয়া আমাগো কাছ থাইকা তোরে কাইরা নিছিল এতদিন ধরে। কতবার কইছি বাড়িত ফিরে আয়, কিন্তু আছস নাই। এর ফল তো তোর বউরে ভোগ করতেই হইব। বাসা ভর্তি মেহমানদের আপ্যায়ন শেষে সবাই চলে যেতে রাত বেশ গভীরই হল। কাজের লোকদের সব কাজ দেখিয়ে দিয়ে মাহাদ নিজের রুমে আসলো। কতদিন পর নিজের রুমে আসলো সে। কত স্মৃতি জড়িয়ে আছে রুমটা জড়িয়ে। তিতির খাটে মাথাটা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। হয়তো সে ঘুমিয়ে পড়েছে। পুরোদিনে ধকল তো আর কম গেল না। মাহাদ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই দেখল তিতির দাঁড়িয়ে আছে। তিতির এত সুন্দর একটা নারী যে ও যেটা পরবে সেটাতেই ওকে বেশ মানায়। সুন্দরী নারী পুরুষদের এটা একটা প্লাস পয়েন্ট। মাহাদ টাওয়ালটি ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুতই তিতিরের দিকে এগিয়ে আসলো। তিতিরকে এখন দেখতে ঠিক নববধূর মতো লাগছে, যেটাতে মাহাদের বেশ একটা নেশার কাজ করছে। কোনো কারণ ছাড়াই মাহাদ তিতিরের কাছে গিয়ে ওর কপালে একটা চুম্বন খেল। একটাতে মাহাদের মন ভরল না, তাই আরো কয়েকবার চুম্বন খেয়ে নিজের মনকে তুষ্ট করল। মাহাদের একটা সমস্যা আছে, সেটা হলো কোনো কাজে যদি ওর তৃপ্তি না মেটে তাহলে তা পরপর আবার করতে থাকে। সেটা যে কোনো কাজই হোক না। মাহাদের এমন আলিঙ্গনে তিতির খানিকটা লজ্জায় পড়ে গেল।
বিয়ের এত বছর হয়ে গেল তবুও মাহাত তিতিরের লজ্জা ভাঙাতে পারেনি। তিতিরের এমন লজ্জাম চাহনি মাহাতকে মাতাল করে তোলে। তবুও মাহাত নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে উপদেশ স্বরূপ কণ্ঠে বলে উঠল, দিন শেষে যে স্বামীর নিকট তোমার কাপড় খুলতে হয়, সেই স্বামীর সামনে কেন এত জোরতা, ভয়, লজ্জা, ইগো? কেন এখনো স্বাভাবিক হতে পারো না? কেন আমাকে সহজভাবে নিতে পারো না? মাহাদের কথা শুনে তিতিরের গাল লজ্জায় লাল হয়ে গেল। আর এমন দৃশ্য দেখে মাহাদ রাগচটা কণ্ঠে বলল, না, এমন করে হবে না। দেখছি ওর লজ্জাই আগে ভাঙাতে হবে। দেখি কতক্ষণ এই লজ্জার চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখতে পারো। আমিও আজ দেখতে চাই কতক্ষণ তুমি এমন ভাবে থাকতে পারো। এবার তিতির চোখ বন্ধ করে মাহাদকে আলিঙ্গন করতে লাগল। এ যেন এক অনবদ্য প্রেমকাহিনী। তিতির ডুবে গেল মাহাদের মাঝে। কিন্তু লজ্জায় চোখ মেলে তার প্রেমিক পুরুষ নামক স্বামীর দিকে তাকাতে সাহস পেল না। না, মাহাদের কাছে ব্যাপারটা বেশ মজারই লাগছে। এমন করেই এই বাসায় প্রথম রাত কাটল তিতির আর মাহাদের। সকালে বাতাসি বিবি তার লাডিখানে ভালো করে সরিষার তেল মালিশ করে চকচকে করে তুলছে। গোলাপ যখন এই বাসায় প্রথম এসেছিল তখন বাতাসি বিবি লাডিখান তৈয়ার করেছিল। এতদিন পর আবার সেই লাডিতে তাও মারছে। এবার যদি ভুলেও গোলাপ তার ঘরে আসে তাহলে এক বাড়িতেই ওই কুত্তারে সে কুপোকাত করে ছাড়বে। এমন সময় সাবিনা ঘরে এসে কৌতূহলী হয়ে বলল, দাদি কি করেন? কি করি দেখবার পারস না? দেইখা আবার জিগাস কেন? হারামজাদি কুত্তারে মারার জন্য লাডিখানোরে ধার দেই। দাদি আবার ভুল কথা কইছেন। হেই তো ব্যাটাছাওয়াল কুত্তা। হেই রে হারামজাদা কইতে হয়। ওই হইলেই হলো একটা। দেখতো কামু ঘুম থাইকা উঠছে কিনা। হের লগে আজ এর মিটিং আছে। জলদি তারে ডাক। যাই দাদি বলে সাবিনা আধা দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর বাতাসি বিবি বেশ তীক্ষ্ণ নজরে তার লাঠিখানা পরীক্ষা করতে লাগল। সবাই সকালের নাস্তা করতে ডাইনিং টেবিলে বসেছে। কিন্তু কামরান সাহেব আসতে লেট করল। ছেলের লেট দেখে বাসার সমস্ত মানুষের সামনে কামু বলে একটা চিৎকার ছাড়ল বাতাসি বিবি। বেচারা কামরান সাহেব টাই বাঁধতে বাঁধতে আধা দৌড় দিয়ে তার আম্মাজানের কাছে এসে দাঁড়াল। তারপর খানিকটা অভিমানের স্বরে বলে উঠল, আম্মাজান, এমন করে সবার সামনে না ডাকলেই কি নয়? আপনার ছেলে একজন দেশের মন্ত্রী। বাহিরের মানুষদের সামনে কেন নাম নিয়ে আমাকে বেইজ্জতি করেন? আপনার ছেলের একটা সম্মান আছে না? এমন করে সবার সামনে সম্মান নিয়ে যদি টানাটানি করেন তাহলে বাহিরে মুখ দেখাবো কেমন করে? ছেলের কথা শুনে বাতাসি বিবি মুখে রসগোল্লা পুড়ে চোখ দুটো বন্ধ করে গলায় গম্ভীরতার ভাব এনে বলল, এর সেক্রেটারি সাবিনা, হেই তোরে কিছু কয়নি? কামরান সাহেব সাবিনার দিকে তাকিয়ে আবার নিজের মায়ের দিকে চেয়ে ভয়ে ঢোক গেল। আল্লাহ মাবুদ জানে তার আম্মাজান আজ তাকে কি সম্মানহানি করার পরিকল্পনা করেছেন। আমার সম্মান নিয়ে খেলতে উনি একটু বেশিই মজা পান। তিনি মিনমিনিয়ে বললেন, জি বলেছে, কিন্তু গোসল সারতে দেরি হয়ে গিয়েছিল তাই আসতে দেরি হল। কথাগুলো বলে কামরান সাহেব নিজের চেয়ারে বসে সাদের দিকে হাত বাড়াতেই সাদর দাদুর কাছে গিয়ে চুপটি করে বসে পড়ল। নিজের খাবার থেকে পরম আদরে সাদকে খাবার খাওয়াতে লাগল। কিন্তু সেই দৃশ্য দেখে বাতাসি বিবি বুঝি একটু বেশিই রেগে গেলেন। তাই কাউকে তোয়াক্কা না করে ভরা বাজারের মাঝখানে বাতাসি বলেই ফেলল, ডুব দিতে এত দেরি হওয়ার কারণ? বউরে লইয়া কি গোসলখানায় গোল্লাছুট খেলছস নাকি? যার জন্য দেরি হইল। তগ মধ্য তো আবার মাঝে মাঝে দৌড়ানির দাপট চলে। বউরে লইয়া গোল্লাছুট কি কম খেলন যায় না? এই বয়সে আর কত? সবার সামনে এমন কথা শুনে লজ্জায় লাবিবা লাল হয়ে গেলেন। তার শাশুড়ি আজ বুঝি সম্মানের গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করেই ছাড়বেন। সব ছেলেরা বড় হয়ে গেছে, তার উপর বিয়ে করে ফেলেছে। তাদের সামনে এমন কথা কোনো আক্কেলে তার শাশুড়ি বলে? তার কি লজ্জা বলেও কিছু নেই?
এমন কথা সবার সামনে কেউ বলে? শুধু লাবিবা লজ্জা পায়নি, সাথে রূপালী, তিতির, মৌ, নিসা সহ সবাই লজ্জা পেয়ে কোথায় মুখ লুকাবে সেটাই ভাবছে। আর কামরান সাহেব সাদকে খাবার খাওয়ানো বন্ধ করে তার মায়ের দিকে ফ্যালফালিয়ে চেয়ে রইল। অলরেডি তার লজ্জায় মাথা কাটা গিয়েছে। বাতাসির কথা শুনে প্রথমে মাহাদ রেগে গেল। বৃদ্ধ বয়সেও কোনো মা তার ছেলের সম্মান নিয়ে টানাটানি করে, সেটা বাতাসিকে না দেখলে কেউ বুঝতে পারবে না। মাহাদ দাঁত কটমট করে বাতাসির দিকে চাইতেন। বাতাসি এমন ভাব করল যেন মনে হয় সে কিছুই বলেনি। তাই চোখ ঘোর করে বলল, ওমন কইরা এরে কি দেহস? এর মতো সুন্দরী কাউরে দেখোস নাই? তোরে মানতে হবে, এই তোর বউয়ের থিকাও খুব সুন্দর। বাতাসির কথায় মাহাদ কিছু বলল না, কিন্তু ওইভাবেই চেয়ে রইল বাতাসির দিকে। মাহাদের এমন রগজটা চাহনি দেখে বাতাসি বিবি মুখ বেঁকিয়ে আরো কথায় ধার দিয়ে আবার বলল, কিরে ওমন গটগট চোখকে এরে কি দেহস? এরে কি জন্মেও দেখোস নাই? এরে ভয় দেহাস? আই তোরে ভয় করি না। মাহাদ এবার খাবার রেখে উঠে দাঁড়াতেই বাতাসি বিবি ভরকে গিয়ে নিজেকে গুটিসুটি করে অসহায় চোখে মাহাদের দিকে চাইল। সিংহ তার তেজ প্রথম দিনই দেখাতে শুরু করেছে। বাতাসি বিবি থতমত করে বলল, মাহাদ, কি করবার চাস? বলতেই মাহাদ বাতাসির হাত ধরে টেনে তুলে এক প্রকার জোর করেই তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। মাহাদের এমন কাণ্ডে রূপালী না হেসে আর পারল না। এই একমাত্র মাহাদই তার আম্মাজানরে ঠিক করতে পারে, নচেত আম্মাজান সবার মাথার উপর ঢোল বাজিয়েই চলে। এবার ঠিক জায়গায় পড়েছে। রেজওয়ান মুচকি হেসে বলল, মা, কথাগুলো ঠিকই বলেছেন। মাহাদ ছাড়া নানির একেও সোজা করতে পারে না। রেজওয়ানের কথা শুনে তিতির বাঁকা চোখে রেজওয়ানের দিকে চাইল। সত্যি কি রেজওয়ান নিজেকে পরিবর্তন করেছে নাকি পরিবর্তন হওয়ার ভান করছে? আগের বার শুধু মাহাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর হামলা করেছিল। হায়াত ছিল বলে এখনো বেঁচে আছি। না, অনেক হয়েছে। এরা শুধু আমার দুর্বলতা দেখেছে, কিন্তু শক্ত তিতিরকে দেখেনি। এবার যদি আমার স্বামী বা সন্তানের কেউ বিন্দু পরিমাণ ক্ষতি করতে চায়, তাহলে তাদের আমাকে আগে ডিঙ্গিয়ে যেতে হবে। আমিও দেখতে চাই কে কত খেলা দেখাতে পারে, আর কার কত জ্বালা আছে। সবার জ্বালা আর তেজ এবার মিটিয়েই ছাড়ব। আল্লাহ সুবহানাতালা আমার এত প্রখর মেধা কেন দিয়েছেন? সেটা যদি কাজেই না লাগাতে পারি, তাহলে মেধা দিয়ে আমার লাভ কি? এদিকে বাতাসিকে খাটে বসিয়ে রেখে মাহাদ তার দিকে একটু ঝুঁকিয়ে যেতেই বাতাসি বিবি লাফিয়ে উঠে বলল, মাহাদ, ভালো হইতাছে না কিন্তু। তুই কি করবার চাস? বাতাসির এমন ভীতু চেহারা দেখে মাহাদ বেশ মজাই পেল। আমাকে তোমার ভয় পেতে হবে বাতাসি। বাপের উপরও যে বাপ থাকে সেটা আজ তোমায় দেখাবো। সব জায়গায় ভীমরতি। বাবার সম্মান পর্যন্ত তুমি রাখোনি তার সন্তানদের কাছে। আজ তোমার সম্মানই রাখব না। তোমার সম্মানের আজ ফালুদা বানিয়েই তবে ছাড়ব। এবার মাহাদ দুষ্টুমির একটা হাসি দিয়ে বাতাসির দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, একটা বউরে দিয়ে হচ্ছে না। তুমি তো আমার পার্মানেন্টলি বউ, তাই তোমায় ছাড়া থাকতে পারি। তুমিই তো বল আমি নাকি তোমার স্বামী। তাই তোমার ভাষায় তোমাকে সোহাগ করতে আসছি। এত ভয় পেলে চলবে? আল্লাহ, ও ছিকো, খোতে। ইমতিয়াজ চেয়ারম্যান ছিল এক লুচ্চা বেডা। এখন দেহি তার লাতিও লুচ্ছা সহ ছোচনা। বাপজান এরে কোনো ঘরে বিয়া দিছেন। কোব্বর থাইকা একবার উইঠা আইসা দেহেন আপনের কন্যার কি হাল করছে এই বাড়ির সগলে। আল্লাহ মাফ কইরা দেন। এর লাতি এর সাথে কি আকামকুকাম করবার চায়? বাঁচাও এরে, কেউ বাঁচাও।
মাহাদ প্রচণ্ড বিরক্ত হয়ে ওর দাদিকে জোরে একটা ধমক দিয়ে শাসিয়ে বলে উঠল, বাতাসি, ফের যদি দেখেছি এমন নোংরা ভাষায় কথা বলছো, তাহলে তোমার একদিন নয় আমার একদিন। বাসায় এত ছোট ছোট বাচ্চারা রয়েছে আর তুমি ভীমরতির খেলা ধরেছ। তাদের সামনে তুমি কিভাবে এমন ভাষায় কথা বল? তোমার লজ্জা বলতে কিছু নেই? এমন কথায় ওরা কি ভালো কিছু শিখবে তোমার কাছে? আবারও বলছি, বাবার সাথে যেন এমন ভাষায় তোমাকে কথা বলতে না শুনি। তোমার ছেলে হয়ে সে তোমায় মাফ করবে, কিন্তু আমি না। তোমার অতীত রেকর্ড কিন্তু আমি ভুলি নাই। তাই সাবধান। কথাগুলো বলে মাহাদ রুম থেকে বের হয়ে এল। তারপর শান্তশিষ্টভাবে নিজের নাস্তা শেষ করে অফিসে চলে গেল। বাতাসি বিবি হয়তো মাহাদ চলে যাওয়ার অপেক্ষায় ছিল। মাহাদ চলে যেতেই রুম থেকে বের হয়ে নিজের ছেলের সামনে মরা কান্না জুড়ে দিল। আই হাফ লেডি পুতো জন্ম দিছি, যে মায়ের অপমানে কোনো কথা কয় না। সব ওই মায়ার জন্য হয়েছে। কই আগে তো মাহাদ এর সাথে এমন কাণ্ড করে নাই, আর আজ একেবারে ইজ্জতের উপর হামলা। আই ভাগ্যিস বুড়া হইছি, আগের রূপ থাকলে তো এরে আজ ছাইরা দিত না। অহাল্লাহ বুড়ি বানাইয়া দিয়া আজ এর ইজ্জত বাঁচাইছ। আজ মনে হইছে বুড়ি হওনের ফায়দা আছে। দাদি শাশুড়ির কথা শুনে ফুয়াদের বউ নিসা বেশ ক্ষেপে উঠে বলল, দাদি সব সময় কি বেহুদা কথাবার্তা বলেন? বয়স হচ্ছে আর দিনকে দিন আপনার ভীমরতি বেড়েই চলছে। এমন কথা বারবার বললে তো দেখছি ছেলেমেয়েদের নিয়ে থাকা দায় হয়ে পড়বে। ব্যাস হয়ে গেল। নিসার কথা শুনে বাতাসি চেতে উঠল। ওই সাপুরার বাচ্চা কালসাপ। আইজা কমু তা তোরে শুনতে হইব। না শুনলে এখনই বাড়ি তো থাইকা বার হইয়া যা। তোর তো কাই নাই, যারে পাবি তারে ছোবল মারবি। তোর কোনো গুণের অভাব আছে? তোর এত গুণ থুইয়া তুই এর গুণ খুঁজোস? এরে কয়, এর ভীমরতি জাগছে? বেডি তুই নিজেই একখান ভীমরতির পাঠশালা। আজ আর স্বামী মাহাদ আসুক, আগে তোর বিচার হব, তারপর আই ভাত গিলুম। কামরান সাহেব মা আর ছেলের বউয়ের কথা শুনে বেশ বিপাকে পড়ে গেলেন। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। কামরান সাহেব নিসার সাথে আজও কথা বলেন না। বেশ কয়েক বছর আগে ফুয়াদের হাত ধরে সে বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। তারপর বাসায় এসে তাদের জায়গা হলেও কামরান সাহেবের মনে জায়গা করে নিতে পারেনি নিসা। কামরান সাহেব সাদকে কোলে নিয়ে বাহিরে চলে গেলেন। দাদুর পিছন পিছন নিসার দুই মেয়ে নিধি আর ফিহাও বের হয়ে গেল। ছেলে উঠে চলে যাওয়াতে বাতাসি বিবি গুন গুন করে কান্নার সুর তুলে বলে উঠল, সমচার পারে কালো গাই, সদি সদি দোবা যায়। নাতি পাইছে এক কান, জিউ যেন থামে না। কিছু হইলে তারে লইয়া বাড়ি থাইকা ভাগব। বলি তোর কি একা লাতি আছে, না দুনিয়ার আর কারো লাতিপুত আছে? ফুয়াদ দ্রুত খাবার শেষ করে উঠতেই বাতাসি বিবি ওর হাত চেপে ধরে বলল, ওই খারা, তুই কই যাস? বউয়ের বিচার কইরা যা কইছি। আমাদের ভিতর ফুয়াদকে টানছেন কেন? দম ফুরে গেছে আপনার? আপনার মতো নাটকবাজ মহিলা আমি বাবার জন্মেও দেখি নাই। না ছেলের সম্মান রাখেন, না বাসার বউদের সম্মান রাখেন। কথা বললেই মনে হয় বেঁচে যান। একবারও ভাবেন না তার কথার ধার কত। নিসার কথা শুনে ফুয়াদের হাত ছেড়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো বাতাসি। তুই তুই আরে মহিলা কইলি? এই মহিলা? বেডি তোর বাপ মহিলা, তোর মা মহিলা, তুই মহিলা, তোর দুই মাইয়া মহিলা, তোর ভাতারও মহিলা, তোর আগে পিছের পিড়ি সহ 14 গোষ্ঠী মহিলা। অ্যারে মহিলা কয়? সাহস কত এরে গালি দেয়?
চোপা ভাঙ্গার শখ জাগছে। এর পান ছেঁচা ঢুকনির বাড়ি দিয়া তোর চোপায় ভাঙ্গমু। লাবিবা ও লাবিবা, তোমার ব্যাটার বউ এরে মহিলা কইছে, কিছু কইবা না? না তুমিও তার দলে ভিড়ছ? ফুয়াদও কিছু না বলে তিতিরের দিকে শুধু চোখ ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করে উঠে পড়ল। এদের ঝগড়া একমাত্র তিতির ছাড়া কেউ মেটাতে পারবে না। মায়ের অপমানে ছেলে আর নাতি কিছু না বলাতে বাতাসি বিবির মুখ আর আটকানো গেল না। এই বাড়ি তো দুই বউ আইসা এর সংসারটা জয়লাপুইরা আঙ্গার বানাইয়া ফেলল। দুই নাতি তাগো বউয়ের আঁচলের নিচে বৈশা ভেড়ার মতো শুধু ভ্যা ভ্যা করে। আই থাকুমো না। লাবিবা, তোমার মামা শ্বশুর বুদুনরে এখনই কল দাও। সে আইসা তার বুবুরে লইয়া যাক। বাতাসির এমন কথায় সাবিনা মুখে ভেঙচি কেটে বলল, দাদি, আগেরবারের কথা ভুইলা গেছেন? আন্নের জন্য বুদুন দাদারে তার 3 বউ মিলা গরুর ঘরে রাখছিল। কি বেইজ্জতি না হইছিল ছোট দাদা। বউদের নির্যাতন কারে কয়হেইরে না দেখলে কেউ বুঝবার পারব না। আর আন্নে কিটা ভাবছেন? হেই আন্নেরে কি আর লইতে আইব? এর মনে হয় না লইতে আইব। তার এত শখ জাগে নাই বউদের পায়ের ব্যাকশট খাউন। বাবার বাড়ির কুকৃতির কথা ফাঁস হওয়াতে বাতাসির মুখ দেখার মতো ছিল। কিন্তু সাবিনা মিথ্যা কয়নি। বরং সাবিনা ঠিক কথাই কইছে। কিন্তু নিজের মানিজ্জত বলেও তো কিছু আছে। তাই বাতাসি বিবি হুঙ্কার দিয়ে বলল, তুই এর সেক্রেটারি হইয়া এর বিরুদ্ধে কথা কস? তোর চাকরি আজ থেকে শেষ। এর ঠেহা পড়ছে আন্নের মতো বজ্জাতনির চাকরি করা। কোবার চাকরি খাবেন? আই নিজেই ইস্তেফা দিলাম। এর এখন অবসরের সময় আইছে। বরং অবসর ভাতা দিন আমারে। কথাগুলো মনে মনে বলে সাবিনা সেখান থেকে চলে গেল। এদের এমন কাণ্ডে তিতির বাতাসির গায়ে হাত দিয়ে বলল, দাদি, সবার কথা ছাড়েন তো। আপনি হলেন এই বাসার রানী। আপনার কথা কি কেউ অগ্রাহ্য করতে পারে, এমন কারো সাহস আছে নাকি? রানীর পথ সবার উপরই হয়ে থাকে। রানী ছাড়া রাজ্য চলে নাকি? তাহলে পুরো রাজ্যই অচল হয়ে যাবে। বাতাসি বিবি তিতিরকে একদম পছন্দ করেন না। কিন্তু তিতিরের কথাটা তার খুব ভালো লাগল। এই প্রথম ঠান্ডা মেজাজে তিতিরকে বলল, নিজের সোয়ামীরে সাবধান কইরা দিবা। যখন তখন এর উজ্জতের উপর যেন হামলা করতে না আহে। আর একটা মানমর্যাদা আছে না? বুইরা বয়সে পোয়াতি হবার পারুমো না। বাতাসি বিবির কথা শুনে আরও একবার ভাবনার জগতে সবার হুমড়ি খাওয়ার মতো অবস্থা হল। বাতাসি বলে কি, এই সত্যিই পাগল হয়ে গেছে। তিতির মুখ টিপে হেসে তরকারির বাটিটা রান্নাঘরে নিয়ে যেতেই লাবিবা পিছন থেকে এসে বলল, তিতির, আম্মা দিন দিন বড্ড জেদি হয়ে পড়ছে। তিনি এমন এমন কথা বলেন, লজ্জায় মাথা আমার হেট হয়ে যায়। তাকে ডাক্তার দেখাবো কিনা সেই কথাই ভাবছি। উনি তো আবার ডাক্তারকেও দেখাবেন না। কি করি এখন বলতো? মা, দাদিকে ওনার মতোই থাকতে দিন। ওনার এই স্বভাব ছাড়া ওনাকে একদমই মানায় না। শুধু ওনার একটু বেশি বেশি প্রশংসা করবেন, ব্যাস দেখবেন উনি খুশিতে আত্মহারা হয়ে ঠান্ডা মেজাজে সবার সাথে কথা বলবে। তাই যেন হয় মা বলে লাবিবা চলে গেলেন। রাতে মাহাতকে নিয়ে বাতাসি নিসার ঘরে হানা দিল। বাতাসি কেঁদে কেটে হুলস্থু। আজ নিসার বিচার করতেই হবে। নিসা তাকে মহিলা বলবে কেন? কোনো হুদ্দাই নিসা তাকে মহিলা বলেছে। এমন অভিযোগ শুনে তো নিসা ক্ষেপে উঠেই মাহাদের সামনে বাতাসির দিকে তেড়ে যেতেই মাহাদ নিসাকে প্রচণ্ড জোরে একটা ধমক দিতেই নিসা থমকে দাঁড়িয়ে গেল। নিধি আর ফিহা পর্যন্ত কেঁপে উঠল। আর বাতাসি ভয়ে চুপ।
তার মুখের বুলি পর্যন্ত হারিয়ে গেল। নিসার চোখ দিয়ে ঝড়ো ঝড়ো করে পানি পড়ে গেল। নিসার কণ্ঠ ধরে এলো। নাক টেনে এবার জোরেই কেঁদে ফেলল নিসা। ফিকরাতে ফিকরাতে বলে উঠল, তোর ভাইয়া পর্যন্ত কোনো দিনও আমার সাথে উঁচু গলায় কথা বলেনি, আর তুই আমাকে এভাবে বলতে পারলি? একবার শুনতেও চাইলি না তোর দাদি আমাকে কি কি বলেছে? নিসার কথা শুনে বাতাসি ফস করে বলে উঠল, তোর ভাতারকে আবার মরদ কওয়া যায় নাকি? ও তো একখান মাগির ভেড়া ছাড়া কিছুই নয়। এর সোয়ামী মরদ, বুঝলি, মরদ মানুষ। ও নিজের বউরে ছাড় দেয় না, আর তুই কি আইছস যে তোরে ছাড় দিব? আহ দাদি, কথাটি মাহাদ বলতেই নিসা চোখের পানি মুছেই বলল, আমার সাথে শুধু লাগতে আসিস? দেখছিস কেমন তার মুখের ভাষা? তার কথা কি সরকারি কথা নাকি যে সে যা ইচ্ছা যা খুশি তাই বলবে? তার কি কোনো প্রতিবাদ করা যাবে না? তুই বাসার বড় বউ হয়ে কিভাবে মুরব্বী মানুষের দিকে তেড়ে যাস, তাও আবার নিজের ছোট ছোট মেয়েদের সামনে? এই তোর শিক্ষা? এরা তাদের মায়ের কাছ থেকে কি শিখে বড় হবে? নিসা আর কথা বলতে পারে না। মাহাদ বাতাসিকে নিয়ে রুম থেকে বের হয়েই রাগী লুকে দাদির দিকে চাইতেন। বাতাসি মিনমিন করে বলল, তোর বিচার এর খুব ভালা লাগছে মাহাদ। বাতাসির কথা শুনে খেপে গেল মাহাদ। এবার যদি তোমার বিরুদ্ধে কোনো রিপোর্ট পাই তাহলে বাহিরের সুইমিং পুলে তোমায় চুবিয়েই তোমার ভীমরতি ছুটাব। সারাদিন কাজ করে বাসায় এসে কোথায় শান্তিতে থাকব? তা না, তোমার অভিযোগ শুনতে শুনতে আমার আরাম হারাম হয়ে যায়। কেন তুমি এসব ভাষায় কথা বলো? তুমি আরও ইচ্ছা করে সবার সাথে যেচে লাগতে যাও। আর ভাইয়াকে ওমন ভাষায় কথা বল তুমি কোনো রুচিতে? আমার ছেলে যদি তোমার এসব একটা নোংরা ভাষা শিখে তাহলে তোমাকে সুইমিং পুল তো দূরে থাক, কোথায় যে চুবাবো সেটা আমি নিজেও জানি না। কথাগুলো বলেই মাহাদ চলে যেতে লাগল। মাহাদ এরে অপমান করা কিন্তু ঠিক হইল না বলতেই মাহাদ পিছন ফিরে ধমক দিয়ে বলল, বাতাসি, তোমাকে কি এখনই সুইমিং পুলে নিয়ে যেতে হবে? বাতাসি হাত দিয়ে মুখটা চেপে ধরে বলল, না, হয়তো কিচ্ছু কইনি। খালি চেতস তুই? এর মতো ভালা মাইয়া তুই পাবি? মাহাদের গরম চোখ দেখে বাতাসি আর কিছু বলার সাহস পেল না। মাথা নিচু করে গটগট করে নিজের ঘরের দিকে রওনা দিল সে। নিসা শায়েস্তা হয়েছে এতেই সে বহুত খুশি। মাহাদ দাঁড়িয়ে বাতাসির চলে যাওয়া দেখল। কয়েকদিন পরে মাহাদ রুমের ভিতর ট্রেডমিলে ওয়ার্ক আউট করছিল। এমন সময় সাদ দৌড়ে এসে বাবাকে সালাম দিয়েই পাশে দাঁড়াল। মাহাদ কানে ইয়ারফোন গুজে সুরা শুনছে আর ওয়ার্ক আউট করছে। বাবার কোনো রেসপন্স না পেয়ে সাদ সামনে গিয়ে দাঁড়াতেই মাহাদ মিটার কমে দিয়ে নিচে নেমে হাসি মুখে সাদকে একটা সালাম দিয়ে বলল, শুভসকাল বাবা। সাদ সালামের উত্তর দিয়ে অভিমানের স্বরে বলল, শুভসকাল আমার প্রিয় বাবা। আমিও আপনাকে সালাম দিয়েছিলাম। সাদের এখানে আগমন মানে সেও ট্রেডমিলে দৌড়াবে। একদম রেডি হয়েই সে এসেছে। মাহাদ ফোনটা বের করে কান থেকে ইয়ারফোন খুলে ট্রি টেবিলে রেখে খুব লো স্পিডে সাদকে ট্রেডমিলে চড়িয়ে দিল। সাদও খুশিতে দাঁড়িয়ে রইল। শেষ প্রান্তে আসতেই সাদ আবার সামনের দিকে ফিরে আস্তে আস্তে দৌড়াতে লাগল। সাদ, এটার কিন্তু স্পিড বাড়িয়ে দিলাম বলেই মাহাদ আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দিয়েই শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে রইল। সাদও প্রাণপণে দৌড়াতে লাগল। শেষে যখন পেরে উঠতে পারল না তখনই মাহাদ খপ করে ওকে ধরে ফেলল। সাদও তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। মাহাদ সাদের কপালে একটা চুমু খেয়ে বলল, খুশি হয়েছ বাবা?
সাদ কোনো কথা না বলে বাবাকে জড়িয়ে ধরে বাবার কপালে চুমা খেয়ে চুপ করে রইল। এখন মাহাদকে বুঝে নিতে হবে সাদ খুব খুশি হয়েছে। একটু রেস্ট নিয়ে সাদকে নিয়ে মাহাদ ওয়াশরুমে গিয়ে গোসল করে দিল। তারপর চোখ বন্ধ করে টাওয়াল পরে দিয়ে ওয়াশরুম থেকে বের করে দিয়ে নিজে গোসল করে রুমে আসল। পাশাপাশি দুটো রুম, একটা জিম করার রুম, অন্যটা ওদের বেডরুম। রুমে এসে দেখল তিতির কোরআন তেলায়াত করছে, আর সাদ তিতিরের পাশে চুপ করে বসে আছে। এদিকে অতিথি ঘুম থেকে জেগে উঠেছে। মেয়ে মুখ গম্ভীর করে ঠোঁট উল্টিয়ে গালটা প্রসারিত করে কেবল কাঁদতে যাবে এমন সময় মাহাদ অতিথিকে কোলে তুলে নিয়ে আদুরে গলায় বলল, এই তো মা, বাবা এখানে, আমার পুরো রাজ্যই তো এখানে, কিসের অভাবে তুমি কান্না করছো মা? বাবার কণ্ঠের আওয়াজ চিনতে পেরে মেয়েটা কান্না বন্ধ করে চুপ করে ফ্যালফালিয়ে মাহাদকে দেখতে লাগল। মাহাদ মেয়েকে নিয়ে বিছানায় বসে পড়ল। তারপর একটা বালিশে অতিথিকে উপর করে শুয়ে দিয়ে ওর পিঠে হালকা একটু ম্যাসাজ করতেই ও খিলখিলিয়ে হাসতে লাগল। মাহাদ বারবার একই কাজ করছে আর মেয়েটা হেসেই চলছে। এর মধ্য তিতির তেলায়াত শেষ করে উঠতেই সাদ ঝট করে উঠে পড়ে বাবার কাছে এসে ওর পিঠটা এগিয়ে দিয়ে বলল, বাবা, আমায়ও দেন। মাহাদ অন্য হাতে সাদের শরীরেও একইভাবে মাসেজ করে দিতে দিতে বলল, সাদ, পোশাক বদলাওনি কেন বাবা? মা কোরআন পড়ছিল বাবা। মা সব সময় বলেন, যেখানে কুরআন তেলায়াত করা হয় সেখানে চুপ করে তা শুনতে হয়। যদি আমরা তা না শুনি তাহলে কুরআনকে অসম্মান করা হয়। আমরা কেন সুন্দর সুন্দর নেয়ামত থেকে নিজেদের বঞ্চিত করব? তাই মায়ের কথা স্মরণ হতেই সেখানে বসেছিলাম। তিতির সাদের পোশাক এনে সাদকে একটা চুমা খেয়ে বলল, আমার বাবাটা দেখছি খুব বুদ্ধিমান, আমার কথা সব সে স্মরণে রেখেছে। কিছু দোয়া পাঠ করে স্বামী ও দুই ছেলেমেয়ের মাথায় ফু দিল তিতির। তারপর সাদকে পোশাক পরিয়ে দিয়ে সাবিনাকে ডেকে ওকে নিচে নিয়ে যেতে বলল। কিছুক্ষণ পর ওর হোম টিচার আসবে পড়াতে। সাদ চলে যেতেই তিতির মাহাদের কপালের মাঝখানে একটা কিস করে অতিথিকে ফিডিং করাতে লাগল। তিতিরের কোলে একটুখানি জায়গা করে নিয়ে সেখানে মাথা রেখে শুয়ে পড়ল মাহাদ। মাহাদের ছোট বাচ্চাদের মতো স্বভাব তিতিরের কাছে খুব ভালো লাগে। তিতির ডান হাত দিয়ে মাহাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আপনি জানেন, রূপসা আপু আমাদের পরিবারের সবাইকে নিমন্ত্রণ করেছে। ওনার ছেলে রাকিকা উপলক্ষে সবাইকে ওনার বাসায় যেতে বলেছেন। বাবা আপনাকে দেখা করতে বলেছেন। মাহাদ অন্যমনস্ক অবস্থায় চট করে উঠেই বলল, রূপসা? বাবা তো তাই বললেন। উনি নাকি বাবাকে খুব করে অনুরোধ করেছেন, সবাইকে যেতেই হবে। তিতিরের কথা শুনে মাহাদ কঠোর ভাষায় বলল, কে যাবে জানি না, কিন্তু আমি আর তুমি একদমই যাচ্ছি না। যে আমার প্রতি আজও তার দুর্বলতা প্রকাশ করে সে কখনো ঠিক হবে না। আমার সংসার ভাঙ্গার আবার চেষ্টা করবে। আমি আর বাড়তি দুশ্চিন্তা করতে পারব না। আমি আমার অতীত ভুলি নাই। তিতির একটা দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, এখন যখন আমরা সবাই মিলেমিশে বসবাস করছি তখন আমাদের অতীত ভুলে যাওয়াই ভালো। আমাদের তাদের ক্ষমা করে দেওয়াই উচিত। আল্লাহ সুবহানাতালা নিজে অত্যন্ত ক্ষমাশীল, তাই তিনি ক্ষমাশীলদের ভালোবাসেন। মাহাদ আর কথা বাড়াল না। যেখানে আল্লাহর গুণগান করা হয় তখন সে সর্বদাই চুপ থাকে আর লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখে। এই স্বভাবটাও সে তিতিরের কাছ থেকেই শিখেছে। মাহাদ আর দেরি না করে ওর বাবার কাছে চলে গেল। অতিথি আর দুধ খেতে চাইছে না, তাই তিতির ওকে নিয়ে উঠে পড়ল। তারপর নিচে গিয়ে দেখে সাদ সোফায় একা বসে আছে।
তিতির কাছে যেতেই সাদ মুচকি হেসে বলল, মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাবার দিন। স্যার আজ আসবে না, ফোন করে বলে দিয়েছে। তিতির ছেলের মাথায় হাত নাড়িয়ে দিয়ে কোমল স্বরে বলে উঠল, একা খেতে নেই বাবা, সেটা কম খাবার কিংবা বেশি খাবারই হোক না কেন, সবাইকে সাথে নিয়ে খেতে হয়। নিম্নে কোনো একজন মানুষ হলেও তাকে শরিক করে খাবার খাবে। যাও রাতিশা, নিধি, ফিহা আপুকে ডেকে আনো। জি মা বলেই সাদ দ্রুত উপরে উঠে ফুয়াদের রুমের সামনে দাঁড়িয়ে বলল, বড় বাবা, আসসালামু আলাইকুম। আমি কি ভিতরে আসব? ফুয়াদ অফিসের কাগজপত্র ঠিক করছিল। সাদের কথা শুনে সালামের জবাব দিয়ে সব কাগজপত্র রেখে এসে সাদকে কোলে নিয়েই একটা চুমু খেয়ে বলল, এ বাবা, আমি কাকে দেখছি? আমার বাবা এসেছেন আমার রুমে। কি প্রয়োজন বাবা? এমন সময় ওয়াশরুম থেকে নিসা বের হতেই সাদ তাকেও সালাম দিয়ে বলল, বড় মা, আপুরা কোথায়? আমার খুব ক্ষুধা লেগেছে। নিসা কাছে এসে সাদের গাল ছুঁয়ে দিয়ে আদুরে গলায় বলল, তুমি একা খেয়ে নিতে বাবা, ওরা তো পড়ছে। সাদ মন খারাপ করে বলল, আচ্ছা, মা আমার জন্য অপেক্ষা করছে, আমি তাহলে যাই। ফুয়াদ সাদকে নিচে নামিয়ে দিতেই ও দ্রুত বের হয়ে গেল। সন্তানকে মানুষ কিভাবে করতে হয় সেটা তিতিরকে না দেখলে কোনো দিনও জানতাম না। এত সুন্দর শিক্ষা দিয়ে ও সাদকে মানুষ করে তুলছে। ফুয়াদ কথাগুলো বলতেই নিসা চটে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমি আমার দুমেয়েকে শিক্ষা দিতে পারিনি? ফুয়াদ কথা না বাড়িয়ে কাজে মনোযোগ দিল। এদিকে সাদ রুম থেকে বের হতেই মৌকে সামনে দেখতে পেল। সাদ তার কাছে গিয়ে সালাম দিয়ে বলল, চাচি, আমার সাথে সকালের নাস্তা করবেন? মৌ সালামের জবাব দিয়েই বলল, না সাদ, তোমার চাচ্চু কিছু কাজ দিয়েছে, সেগুলো করেই আমি ফ্রি হব। সাদ সেখান থেকে ছুটে মায়ের কাছে এসে মাথা নিচু করে বলল, মা, আমি তো একজনকেও পেলাম না, আপনিই আমার সাথে নাস্তা করেন। তিতির ছেলেকে আদর করে বলল, যাও তো বাবা, তোমার বাতাসি বড়মাকে একবার বলে দেখতে পারো, তিনি এই সময় নাস্তা করে থাকেন। মায়ের কথা শুনে সাদ ছুটে গেল বাতাসির রুমে। দেখল বাতাসি বড় মা বসে আছে। সাদ ছলছল চোখে বাতাসিকে সালাম দিয়ে বলল, বড় মা, আমার সাথে নাস্তা করবেন? আমার খুব ক্ষুধা লেগেছে। মা বলছে কাউকে শরিক করে খেতে হয়, আমি কাউকেই পেলাম না। ক্যাডাই আর বাবারে খাবার দেয় না। কার এত বড় সাহস আর বংশের বাতিরে খাওন দেয় না? কথাগুলো বলেই বাতাসি নিজেই নিজের হাতে মুখখানা চেপে ধরল। মাহাদ বারবার কইছে বেহুদা কথা না কইতে। তাই বাতাসি বিবি গলাটা খেকারি দিয়ে বলল, চল বাপ, আয় আপনার লগে নাস্তা করুম। বাতাসির হাত ধরে খুশি মুখে সাদ রুম থেকে বের হতেই দেখল তার মা টেবিলে খাবার রেডি করে তার জন্য অপেক্ষা করছে। সাদ একটা হাসি দিয়ে মায়ের কাছে এসে বসে বিসমিল্লাহ বলে খাবার খেতে লাগল। বাতাসি বিবিও খেতে শুরু করলেন সাদের সাথে। একটু পর বাকিরাও এসে খেতে লাগল সকালের নাস্তা। খাবার টেবিলেই কামরান সাহেব সিদ্ধান্ত জানালেন আগামীকাল বাসার সবাই রওনা দিবে। তিতির শুধু একবার মাহাদের দিকে চাইল। মাহাদ কঠিন মুখ করে বসে আছে। তিতির জানে না বাবার সাথে মাহাদের কি কথা হয়েছে। মাহাদের এমন মলিন মুখ দেখে তিতিরের মন অস্থির হয়ে উঠেছে। তিতিরের মন বলছে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। ভাগ্যর ফেরে সেই বিপদের দিকে ধেয়ে যাচ্ছে তারা। যা হবার হবে, কিন্তু আল্লাহ সুবহানাতালার কাছে সাহায্যর প্রার্থনাগুলো করতে হবে তো, যাতে সেই প্রার্থনাগুলো বিপদের সময়ে ঢাল হয়ে দাঁড়াতে পারে। সবার নাস্তা হয়ে গেলে
যে যার মতো উঠে গেল। তিতির রুমে এসে সাদকে রেডি করছে স্কুলে পাঠানোর জন্য। এমন সময় মাহাত তাড়াহুড়ো করে রুমে ঢুকেই দরকারি ফাইলপত্র নিয়ে সাদের দিকে চেয়ে বলল, সাদ, তুমি রেডি বাবা? জি বাবা। আসো বলে সাদকে কোলে নিয়েই রুম থেকে দ্রুত বের হয়ে গেল। তিতিরের সাথে কথা বলার সময় পর্যন্ত তার হল না। মাহাত সাদকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে ওর ব্যালকোনোর দিকে তাকাল। আজ তিতিরকে ব্যালকোনোতে আর দেখা গেল না। নিজের যে ভুল হয়েছে কিছু কাজে সেটা সে বুঝতে পেরেই দ্রুত আবার রুমে এসে দেখল তিতির বিছানা গোছাচ্ছিল। মাহাত কোনো কারণ ছাড়াই তিতিরকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা কিস করে বলল, না তুমি নিয়ম ভাঙ্গতে পছন্দ করো না আমি। কথাগুলো বলেই মাহাত চলে গেল। মাহাত চলে যেতেই তিতির ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। হ্যাঁ, এবার ঠিক আছে। তিতিরকে দেখে গাড়িতে উঠল মাহাত। চলবে।